Okay, আসসালামু আলাইকুম এভরিবডি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। Fine. So today we are going to start Islamic insurance takaful. So already we conducted a class on this, and today we will also continue, and further discussion will be on this topic. So already you know the definition of takaful. So it is the Islamic insurance alternative to conventional interest-based or gambling-based insurance. So at first today we will discuss about the difference between the conventional insurance and takaful. প্রিন্সিপাল তো আলাপ করেছি আমরা, ডিফারেন্সটা আলাপ করব আগে। ওকে, স্পেসিফিক ডিফারেন্সেস বিটুইন তাকাফুল অ্যান্ড কনভেনশনাল ইন্স্যুরেন্স। এখানে লেফট হ্যান্ড সাইডে তাকাফুল এবং রাইট হ্যান্ড সাইডে কনভেনশনাল ইন্স্যুরেন্স রয়েছে একটি টেবিলে, দেখতে পাচ্ছি সবাই। তো আমরা এখানে তুলনামূলক আলোচনা যেটি বা কম্পারেটিভ ডিসকাশন বিটুইন দিস টু, এটা আমরা দেখব। ফার্স্ট পয়েন্টটি দেখো, আ কম্বিনেশন অফ তাবাররু কন্ট্রাক্ট অ্যান্ড এজেন্সি অ্যান্ড অর প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট। তাকাফুলে কি হচ্ছে? তাকাফুলে হচ্ছে তাবাররু কন্ট্রাক্ট। তাবাররু কন্ট্রাক্টটা কি? ওই যে আমরা গত ক্লাসে বলেছিলাম, the fund manager or the insurance company or the takaful company, they will form a fund and name of the fund is tabarru fund. মনে আছে? তো এই তাবাররু ফান্ডে কি হবে, এখান থেকেই কেউ কোনো বিপদে পড়লে সেখান থেকেই কন্ট্রিবিউট করা হবে। এবং তাবাররু ফান্ড কিভাবে ফর্ম করা হবে সেটি হলো উইথ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ক্লায়েন্ট অর দ্য মেম্বার্স, যারা এখানে জয়েন করবে। তো এই তাবাররু ফান্ড এর উপরে বেস করে মূলত ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট হয়ে থাকে তাকাফুলের ক্ষেত্রে। তো সেটি এখানে বলা আছে, দেখো, কম্বিনেশন অফ তাবাররু কন্ট্রাক্ট অ্যান্ড এজেন্সি প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট। তো এখানে আমরা যেই কন্ট্রাক্টটি করছি তাকাফুলের ক্ষেত্রে সেটি হলো তাবাররু কন্ট্রাক্ট অ্যান্ড এজেন্সি। এজেন্সি বলতে আমরা ওই কোম্পানিকে দায়িত্ব দিলাম আমাদের পক্ষ থেকে সে এই কাজগুলি করবে, সেই দায়িত্ব দিচ্ছি এবং আমরা কন্ট্রিবিউট করব এবং সেই কন্ট্রিবিউশন দিয়ে এই ফান্ড তৈরি হবে। তো এর একটি কন্ট্রাক্ট, দ্যাট ইজ দ্য তাকাফুল। আর কনভেনশনাল ইন্স্যুরেন্সের ডেফিনেশন তো আমরা অলরেডি করেছি, ইটস এ কন্ট্রাক্ট আর এক্সচেঞ্জ বিটুইন ইন্স্যুরার অ্যান্ড ইনসিওর্ড। ইন্স্যুরার অ্যান্ড ইনসিওর্ডের মধ্যে একটি কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের মাধ্যমে ইন্স্যুরার কি করবে, ইন্স্যুরার ইজ দ্য কোম্পানি, সে আমাদেরকে প্রোটেকশন দেবে এগেনস্ট লস। তো দ্যাট ইজ দ্য ডেফিনিশন বা ডেফিনিশনগত যে পার্থক্য। ঠিক আছে? তো বুঝছো সবাই? শুনতে পাচ্ছে না? জি স্যার। জি স্যার। ওকে, তো ফার্স্ট পয়েন্টে আমরা কি বললাম, এটা হলো একটা তাবাররু কন্ট্রাক্ট তাকাফুলের ক্ষেত্রে। আর কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কন্ট্রাক্ট বিটুইন দ্য ইন্স্যুরার অ্যান্ড দ্য ইনসিওর্ড, whereby the insurer protect against the loss. তো এই এটা হলো ডেফিনিশনগত ডিফারেন্স। তারপরে আমরা দেখব পার্টিসিপেন্টস ডিউটি, 2 নম্বর পয়েন্ট যেটি তাকাফুলের, পার্টিসিপেন্টস ডিউটি টু মেক কন্ট্রিবিউশনস টু দ্য স্কিম অ্যান্ড এক্সপেক্টেড টু শেয়ার দ্য সারপ্লাস মিউচুয়ালি। এখানে পার্টিসিপেন্টস বলতে ক্লায়েন্ট যারা, এদের ডিউটি হলো কন্ট্রিবিউট করা, মানে কি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট করা। এবং এই প্রিমিয়ামের টাকা দিয়েই তো এই তাবাররু ফান্ড তৈরি করা হয়, এবং সেখান থেকে অন্যান্য খরচ বাদ দিয়ে যেটা থাকে সেটাকে সারপ্লাস বলা হয়। তো সেই সারপ্লাসটা এটা ফার্ম করবে, এটা এদের দায়িত্ব, ক্লায়েন্টদের দায়িত্ব, যে রেগুলার তারা কি করবে, প্রিমিয়াম দিবে। তো তারা রেগুলার প্রিমিয়াম পেমেন্ট করবে এবং এই ফান্ড ফর্ম করবে, ফান্ডটি
ইনভেস্টমেন্ট হবে এবং সারপ্লাস। আর যদি কখনো এরকম হয় আবার খরচ বাদ দিয়ে যদি আবার কিছুই না থাকে সেক্ষেত্রে সারপ্লাস থাকে না, সেক্ষেত্রে বলা হয় ডেফিসিট। তো এই সারপ্লাস বলতে আমরা ওই ফান্ডের এখানে ইনভেস্টমেন্ট সহ যে ফান্ডগুলি জমা হচ্ছে সেটি খরচ বাদ দেওয়ার পর। তো আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কনভেনশনালের ক্ষেত্রে কি হচ্ছে, পলিসি হোল্ডার্স ডিউটি টু পে প্রিমিয়াম টু দ্য ইন্স্যুরার। পলিসি হোল্ডাররা কি করবে, প্রিমিয়াম দিবে, আর কিছু সে জানে না। কোম্পানি কি করবে, এই ফান্ড কোথায় ইনভেস্ট করবে, নাকি অন্য কোথাও খরচ করবে, কোত্থেকে তাকে পেমেন্ট করা হবে, এগুলি কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দ্য পলিসি হোল্ডার্স ডাজন্ট নো ইট অ্যান্ড ইট ইজ নট হিজ রেসপন্সিবিলিটি অর ডিউটি টু নো ইট। এটা জানা তার দরকারও না, কারণ তার অবজেক্টিভ থাকে আমি যদি বিপদে পড়ি, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে তো আমাকে পেমেন্ট করবে, সো দ্যাটস এনাফ। সে কোম্পানি থেকে কিভাবে পেমেন্ট করবে সেটা আমার জানার দরকার নেই। এটা হলো ইন কেস অফ কনভেনশনাল ইন্স্যুরেন্স। আর টাকা ফুলের ক্ষেত্রে তো কন্ট্যাক্টই আগে বলা আছে যে কোত্থেকে তাকে পেমেন্ট করবে, সেই ফান্ড, তারপর ট্রু ফান্ড, এবং সেই ফান্ডের টাকা কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এগুলি এই কারণে তাকে রেগুলারলি পেমেন্ট করা, কন্ট্রিবিউট করা বা প্রিমিয়াম দেওয়া, এটা তার একটা রেসপন্সিবিলিটি। এটি গেল আমাদের নাম্বার 2 পয়েন্ট। থার্ড পয়েন্ট দেখ, টাকাফুল অপারেটর earns a fee for rendering the service of managing the Takaful fund and from the Mudaraba profit sharing scheme as Mudari. টাকাফুল অপারেটর বলতে এখানে কোম্পানিকে আমরা কি বলছি এখানে, টাকাফুল অপারেটর, কারণ সে ফান্ড ম্যানেজার এবং সে এগুলি যাবতীয় এগুলি কালেকশন এবং ইনভেস্টমেন্ট যাবতীয় কাজগুলি সে করে থাকে। তো এই টাকাফুল অপারেটর যেহেতু সবগুলি কাজ করে থাকে, সে এখান থেকে একটা সার্ভিস চার্জ নিয়ে থাকে। তো সেটাই এখানে বলা আছে যে এটা এই কাজগুলি করা হয় মূলত ইসলামিক ইকোনমিক্সের যে মুদারাবা কন্ট্রাক্ট তার বেসিস। মুদারাবা কন্ট্রাক্টটা কি, এটি তোমরা হয়তো ইসলামিক ইন্স্যুরেন্স, হ্যালো। ইসলামিক ফাইন্যান্সে তোমরা হয়তো পড়েছো। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এটি গেল আমাদের টাকাফুলের ক্ষেত্রে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখো, ইন্স্যুরেন্স কোম্পানি মেক্স আ প্রফিট when there is an underwriting surplus। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, সে প্রিমিয়াম কালেক্ট করে, সেই প্রিমিয়ামগুলি অ্যাকুমুলেট করে এবং সেটি বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে, মানে কনভেনশনাল যারা, এবং সেটি ব্যাংক হতে পারে, নন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর আদার বিজনেস, এসব জায়গাতে সে ইনভেস্ট করে, সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করে, এবং তারা একটা ফান্ড, রিজার্ভ ফান্ড রাখে। সেই রিজার্ভ ফান্ড থেকে আবার যারা অ্যাক্সিডেন্ট করে বা মারা যায় বা অন্য কোনো বিপদে পড়ে সেখান থেকে ক্লেইম পেমেন্ট করে। এটা হলো কনভেনশনালের ক্ষেত্রে। আর টাকা ফুলের ক্ষেত্রে তো ডিফারেন্ট, মুদারাবা কন্ট্রাক্টের উপরে বেস করে এই কাজটি হয়ে থাকে। মুদারাবা কি, এটা তো ইসলামিক ইকোনমিক্সে তোমরা পড়েছো না? জি স্যার। মুদারাবা পড়েছো না? ইসলামিক ইকোনমিক্স পড়নি? না স্যার, এখনো তো এটা জি স্যার। পড়া হয়নি। আগের মধ্যে হয় না এটা। ও আচ্ছা, তো আমরা ওটা আলাপ করবো তাহলে একটু পরে। এবারে কাউন্টার ভ্যালু is effort and undertaking of risk। এখানে কাউন্টার ভ্যালু ইজ এফোর্ট or undertaking of risk। এখানে সবাই আমরা রিস্ক নিচ্ছি, মানে টাকাফুলের ক্ষেত্রে সবাই রিস্ক নিচ্ছি কিভাবে, যে সবাই তো এখানে কন্ট্রিবিউট করে একটা ফান্ড তৈরি করলাম, তো সেই ফান্ড দিয়েই আরেকজনকে বিপদে পড়লে ওই ফান্ড দিয়েই হেল্প করা হবে। সেই সেন্সে এখানে রিস্ক শেয়ারিং হচ্ছে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নো ক্লিয়ার ভ্যালিড কাউন্টার ভ্যালু, সোর্স অফ প্রফিট ইজ অ্যান্টিসিপেটিং দ্যাট দ্য uncertain future will be in insurer's favor, premium will exceed total claim। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি যে কাজটি করে থাকে, সে আগে থেকে প্ল্যান করে যে আমার 100 জন ক্লায়েন্ট আছে, এই 100 জন
ক্লায়েন্টের মধ্যে কয়জন মারা যেতে পারে তার একটি এস্টিমেট করে, ফোরকাস্ট করে বা অ্যান্টিসিপেট করে, আশা করে। তো 100 জনের মধ্যে সে ধরলো যে আচ্ছা তাহলে ধরলাম 10 জন মারা যাবে, তো 10 জন মারা গেলে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটার একটা এস্টিমেট করে। তো 10 জন মারা গেলে এক একজনকে যদি আমরা 5 লাখ টাকা করে দেই তাহলে কত হবে? 50 লাখ। তাহলে তখন সে 50 লাখ টাকার একটা ফান্ড আলাদা করে রাখে। এখন কোনো বছর যদি 10 জনের কম মারা যায় তখন তো তার ওই রিজার্ভ ফান্ডে টাকা আরো রয়ে যায়। আর কোনো বছর যদি এরকম হয় যে 10 জন এস্টিমেট করেছিল কিন্তু মারা গেছে বেশি, তো তখন তাদের এই ফান্ড ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়, তখন ডিলে পেমেন্ট করে বা অন্য কোনো ফান্ড থেকে ম্যানেজ করে এটা করে থাকে, পরের বছরের সাথে অ্যাডজাস্ট করে। এই জাতীয় কাজ তারা করে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি, মানে এটা কনভেনশনাল যারা। আর তাকাফুল কি করে বলতো? কেউ মারা গেলে কোত্থেকে দেয়? হুম, আইডিয়া স্যার এত নাই স্যার। স্যার কেন স্যার ওই বললাম না? যে স্যার ওই যে স্যার রি-তাকাফুল করে স্যার ওইখান থেকে আনে। রিতা কাপুল থেকে আনে না, তো তাবাররু ফান্ডই তো আছে, তাবাররু ফান্ড আছে না? জি স্যার। হ্যাঁ, তো সেটাই তো। তো তাওয়ারু তাবার ফান্ডেও যদি ওই পরিমাণ টাকা যদি না থাকে। ওই পরিমাণ টাকা তো না থাকার কারণ নাই, কারণ হলো তোমার ওই যে যত টাকা জমা হয় এর তো 60% এই ফান্ডে থাকে আর 40% কোম্পানির ফান্ডে যায়, আগে বলেছিলাম না আমরা? জি স্যার। তো 60, মনে করো 10 লাখ টাকা জমা হলে তো এখানে কয় লাখ জমা হয়? 6 লাখ। আর ওইদিকে যায় 4 লাখ, তাই না? জি স্যার। তো এখন 6 লাখ জমা হলে এটা তো আবার ইনভেস্টমেন্ট হয়, ইনভেস্টমেন্ট সহ এটা আবার প্রফিট বাড়তে থাকে, তারপরে খরচ বাদ দিয়ে সারপ্লাস থাকে। তো এই কারণে এটা এরকম হয় না কখনো যে এখানে ফান্ডে টাকা নাই। কারণ এরকমের ক্রাইসিস হতে পারে যদি সব লোক একসাথে মারা যায়, তাইলে ক্রাইসিস হতে পারে, কিন্তু সেটা তো আর হয় না। সব লোক একসাথে মারা গেছে এরকম তো আর হয় না, হয় কি? জি মানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ওরকমই। তো এইটা হলো আমাদের এখানে কনভেনশনালের ক্ষেত্রে কিভাবে পেমেন্ট হয়, আর টাকা ফুলের ক্ষেত্রে কিভাবে পেমেন্ট হয়, ক্লেম। তারপরের পয়েন্টে আসি, টাকাফুল অপারেটর acts as administrator of Takaful Fund and pay benefit from it. If the fund is insufficient, operator must provide an interest-free loan to rectify the deficiency. এইমাত্র যে কোশ্চেনটি করলে ওইটা ক্লারিফাই করছে এখানে দেখো। যদি এরকমের ইন এনি কেস কখনো হয় ফান্ড ক্রাইসিস, সব লোকই মারা গেল অথবা সবারই অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে তো ফান্ড ক্রাইসিস হবে। তখন এই কোম্পানি কি করবে বা ফান্ড অপারেটর কি করবে? তখন তো তাবাররু ফান্ডে এনাফ টাকা নাই সবাইকে পেমেন্ট করার মতো। তখন সে তাকে কি করবে? প্রোভাইড অ্যান ইন্টারেস্ট ফ্রি লোন। বুঝছো? তখন কোম্পানি কি করবে? এই তাবাররু ফান্ডে লোন দিবে, ইন্টারেস্ট ফ্রি লোন। পরে আবার টাকা এখানে জমা হলে সেখান থেকে নিয়ে নিবে, কিন্তু এখন এখানে লোন দিয়ে এই ইনসাফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্সি এটা ট্যাকেল দিবে সে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর যদি কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে তারা কি করে দেখো, ইন্স্যুরার ইজ লায়াবল টু পে দ্য বেনিফিট অ্যাজ প্রমিসড ফ্রম ইন্স্যুরেন্স ফান্ডস অ্যান্ড শেয়ার হোল্ডার ফান্ডস। এক্ষেত্রে ক্লায়েন্টের দেখার দরকার নেই যে ফান্ড ক্রাইসিস হলো কিনা, এটা ইন্স্যুরেন্সের লায়াবিলিটি, ইন্স্যুরেন্স কোম্পানির লায়াবিলিটি, সে কোত্থেকে লোন করবে কি না করবে এটা তার দায়িত্ব। যেহেতু তার সাথে কন্ট্যাক্ট কমিটমেন্ট, সে অ্যাক্সিডেন্ট করলে পেমেন্ট করবে এটা সে বুঝবে। এখানে হলো এই সিস্টেম। তারপরে পরের পয়েন্টে আসি আমরা টাকা ফুলে। ইনডেমনিফিকেশন, ইনডেমনিফিকেশন মানে কি বলো? ইয়েস স্যার। ইনডেমনিফিকেশন মানে কি?
স্যার ওই যে ইয়াদ দিতে বাধ্য থাকবে, ইয়া ক্লেম ক্ষতিপূরণ। করতে। জি স্যার। যতটুকু ক্ষতি সেটা পেমেন্ট করা। তো এই ইন্ডেমনিফিকেশন কম্পোনেন্ট ইজ বেসড অন মিউচুয়াল কন্ট্রিবিউশন, রেসিপ্রোকাল ডোনেশন। ইন্ডেমনিফিকেশন কম্পোনেন্ট ইজ বেসড অন মিউচুয়াল কন্ট্রিবিউশন, মানে এখানে ওই যে আগে যে কথা বলেছি যে তাবাররু ফান্ড এটি করা হয় এবং ক্ষতিপূরণ হবে এই তাবাররু ফান্ড থেকে, অন্য কোনো ফান্ড থেকে নয়। আর কনভেনশনালের ক্ষেত্রে ইন্ডেমনিফিকেশন কম্পোনেন্ট ইজ এ কমার্শিয়াল রিলেশনশিপ বিটুইন ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড দ্য ইনসিওর্ড। এক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোম্পানির কমার্শিয়াল রিলেশন বা কন্ট্রাক্ট, এবং এ কারণে তাকে পেমেন্ট করা হয়। মানে নর্মাল যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তারা কেন পেমেন্ট করবে, কারণ তোমার সাথে কন্ট্যাক্ট, পেমেন্ট করার এই কারণে করবে। আর টাকাফুলের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তো আমরা সবাই মিলেমিশে একটি ফান্ড ফর্ম করলাম যেটি তাবাররু ফান্ড। এ কারণে বিপদে পড়লে আবার তাবাররু ফান্ড থেকে দেয়া হবে। এটি হলো একটা আন্ডারস্ট্যান্ডিং অফ মিউচুয়াল কন্ট্রিবিউশন। তারপরে there is no insurer insured relationship between takaful operator and participants. Participants act as both the insured and the insurer simultaneously. আমরা কনভেনশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটি কি বলি, রিলেশনশিপ বিটুইন দ্য ইন্স্যুরার অ্যান্ড ইনসিওর্ড, তাই বলি না? জি স্যার। কন্ট্যাক্ট বিটুইন দ্য ইন্স্যুরার অ্যান্ড ইনসিওর্ড মানে কোম্পানি এবং ক্লায়েন্টের মধ্যে একটি কন্ট্যাক্ট। তার মানে এটা একটা পার্টি আর ক্লায়েন্ট আরেকটা পার্টি, কোম্পানি একটা পার্টি, ক্লায়েন্ট আরেকটা পার্টি। আর টাকা ফুলের ক্ষেত্রে এরকম না। টাকা ফুলের ক্ষেত্রে কোম্পানির সাথে বা ইন্স্যুরের সাথে ইনসিওর্ডের কন্ট্যাক্ট না, এখানে সবাই আমরা এই কন্ট্যাক্টের মধ্যে আছি, সবাই কন্ট্যাক্টের মধ্যে আছে। কোন কন্ট্যাক্টের মধ্যে? ওই যে তাবাররু ফান্ড ফর্ম করার কন্ট্যাক্ট। তো এখানে সবাই ওই সেন্সে সবাই পার্টিসিপেন্টস। তাহলে এখন প্রশ্ন হলো, তো এই ফান্ড ম্যানেজ করবে কে? সেই ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা সবাই মিলে দিয়েছি কোম্পানির হাতে, যে কোম্পানি এই ফান্ড ম্যানেজ করবে। তার মানে এখানে একটা মিউচুয়াল কন্ট্যাক্ট সবার মধ্যে। এখানে কিন্তু একটা কোম্পানি এক গ্রুপ আর ক্লায়েন্ট আরেক গ্রুপ, এরকম না। ওকে। জি স্যার। And last of all, takaful funds must be invested in Sharia compliant instruments. এখন কোম্পানির বলতে এখানে ফান্ড ম্যানেজার এই টাকাটা কোথায় ইনভেস্ট করবে? একটা ফান্ড ম্যানেজার ইনভেস্ট করবে শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে, মানে ইন্টারেস্ট ফ্রি, গ্যাম্বলিং ফ্রি। এই যে ইন্টারেস্ট ফ্রি, গ্যাম্বলিং ফ্রি বিভিন্ন সোর্স রয়েছে, সেখানে ইনভেস্ট করা হবে। আর এই ইনভেস্টমেন্ট যে করা হবে সেটির মধ্যে যাতে ইন্টারেস্ট না আসে। শরিয়া কমপ্লায়েন্ট বলতে ইন্টারেস্ট ফ্রি, বুঝছো? আর ট্র্যাডিশনাল এই কনভেনশনাল যেটি, এখানে কোথায় ইনভেস্ট করবে? এখানে তো আর ইন্টারেস্ট ফ্রি শরিয়া এগুলি দেখার দরকার নেই, যেখানে লাভ বেশি হবে সেখানে করবে। ইজ দ্যাট ওকে? বুঝছো কি না? ইয়েস স্যার। এই যে ডিফারেন্স গুলি পড়লাম, ডিফারেন্স গুলি পড়ে এখন কি বুঝলে? টাকাফুল আর ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্স কি বলো? স্যার প্রত্যেক ক্ষেত্রেই স্যার ডিফারেন্সেস। আচ্ছা, মেইন দুই একটা বলো। স্যার মেইন হচ্ছে গিয়া আহ, ইয়া ইয়া কনসেপ্টের দিক থেকে ডিফারেন্ট। তারপর হচ্ছে কি কন্ট্রাক্টের। কন্ট্যাক্টের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? মানে ওরা কি করে আর এরা কি করে? স্যার টাকা ফুলের কন্ট্রাক্ট হচ্ছে গিয়া ইয়া কোম্পানি এবং ইয়া ক্লায়েন্টের মাঝে না। এখানে হচ্ছে গিয়ে সবাই বথ আর অ্যাক্ট লাইক ইয়া পার্টিসিপেন্ট। হুম, আর ইয়া কনভেনশনাল হচ্ছে গিয়া এটা শুধু এবং শুধুই মাত্র কোম্পানি এবং ইয়া ক্লায়েন্টদের মাঝে একটা
কন্ট্রাক্ট হয়। তাহলে টাকা ফুলের ক্ষেত্রেও তো কোম্পানি থাকে আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তো কোম্পানি থাকে, তাইলে কিভাবে আমরা ডিফার করব বলো? তা ডিফার করবো হচ্ছে গিয়া ইয়া তারাও কোম্পানি, কিন্তু কিন্তু তারা অ্যাক্ট করে হচ্ছে গিয়া পার্টিসিপেন্টস অ্যাজ পার্টিসিপেন্টস। হুম, মূল আর কথা হচ্ছে হলো কোম্পানি ইজ দ্য ফান্ড ম্যানেজার। ইয়েস স্যার। কোম্পানির রোলটা হলো এখানে ফান্ড ম্যানেজার, যে ক্লায়েন্টদের সাথে সবাই সমান, কিন্তু কোম্পানিকে একটা সবাই মিলে দায়িত্ব দিয়েছে যে তুমি ফান্ড ম্যানেজ করবে, এই জন্য সে হলো ফান্ড ম্যানেজার। আর এই দায়িত্ব দিয়েছে এই কারণে তাকে একটা পার্সেন্টেজ ওই ফান্ড থেকে তাকে মানে দেয়া হচ্ছে সার্ভিস চার্জ। ইয়েস স্যার। বুঝছো? জি স্যার। সবাই বুঝছো কি না বুঝলে বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জাহিদুল ইসলাম কি আছে? জাহিদুল ইসলাম জয়েন করেছে? নো স্যার। ও তো টাকাফুল কোম্পানিতে জব করে, ইসলামী ব্যাংকে স্যার? ইসলামিক ইন্স্যুরেন্সে, জানো না? হুম, নো স্যার। তোমাদের সাথে জাহিদুলকে চিনো না? নো স্যার, আমাদের সাথে তো কোনো জাহিদুল আরে নাই স্যার। রতন রতন ও আচ্ছা। আচ্ছা, এইটাই জানো না, সে যে ইসলামিক ইন্স্যুরেন্সে জব করে। নো স্যার। তো আমরা ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে আলাপ করছি, আর ওর কাছ থেকে কিছু শুনতাম, কিন্তু সে তো নাই এখন। যে আমরা যা পড়লাম এবং ওরা কি প্র্যাকটিস করে, ও থাকলে তো ভালো হতো। মডেলস অফ তাকাফুল, এরপরে এই টপিক দিয়ে আমরা শেষের দিকে যাব। মডেলস অফ তাকাফুল, তাকাফুলের দেয়ার আর ডিফারেন্ট মডেলস। এর মধ্যে একটি হলো মুদারাবা মডেল, এই মডেলটাই বেশি ফলো করা হয়। যেটি আমরা আগে বললাম যে মুদারাবা কন্ট্যাক্ট, এটি সম্পর্কে ইউ নিড টু হ্যাভ সাম আইডিয়া। এই মুদারাবা মডেলের মাধ্যমেই এই তাকাফুল ম্যানেজ করা হয়। আরেকটি মডেল আছে ওয়াকালা মডেল, ওইটি আমরা করবো না, এই একটা মডেলই করবো। স্যার তো মুদারাবা শব্দটা কি ইয়া দরাবা ইয়াদ্রিবু থেকে আসছে নাকি স্যার? দরাবা তো কি মারামারি না, জি স্যার। ফিটে না, ওইটা না। এখানে মুদারিব হলো, মুদারিব বলা হয় যিনি, আগে আমরা এটা ক্লারিফাই করি যে মুদারাবা বিষয়টা কি। যে তুমি বিজনেস করবে, এখন তোমার কাছে টাকা নাই, ঠিক আছে? তুমি কি করবে, আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করবে। তো এই কন্ট্যাক্ট কে বলা হয় মুদারাবা কন্ট্যাক্ট, এটাকে বলা হয় ট্রাস্ট। এই মুদারাবা মানে হলো ট্রাস্ট। তো এখন তোমাকে আমি টাকা দিলাম 1,00,000 টাকা, তোমার সাথে আমার কন্ট্যাক্ট কি, যে আমরা দুইজন বিজনেস পার্টনার। আমি টাকা দিলাম, আমার টাইম নেই, এই জন্য টাকা দিলাম, বিজনেস তুমি করবে। তো এখন এই দুইজনের মধ্যে কন্ট্যাক্ট হলো, বিজনেস করে প্রফিট হলে আমরা 50-50 শেয়ার করব, লস হলে তো আমার টাকা আমার লস, তোমার তো আর লস নেই। এই কন্ট্যাক্টকে বলা হয় মুদারাবা কন্ট্যাক্ট। বুঝছো? জি স্যার। আর কনভেনশনাল ওয়েতে কি করা হয়? কনভেনশনাল ওয়েতে হলো যে আমি টাকা দিলাম তোমাকে, তুমি বিজনেস করে প্রফিট যা করার করো, আমাকে 10% রেটে দিলেই হবে, আমাকে মাসে মাসে তুমি সুদ দিবা। এটা তো কনভেনশনাল। স্যার মুদারাবার স্যার ইংলিশ ওয়ার্ড কি স্যার? পার্টনারশিপ।
স্যার পার্টনারশিপ বিজনেসে তো স্যার দুই পক্ষই স্যার টাকা পয়সা দেওয়া লাগে। দুই পক্ষ টাকা দেওয়া লাগে, ওইটা আরেকটা ফর্ম আছে। এখানে এক পক্ষ টাকা দিচ্ছে মুদারাবা, আর দুই পক্ষ টাকা দিচ্ছে সেটাও আরেকটা মুদারাবা, ওটাকে বলে মুশারাকা। তো এখন ওখানে দুই দুই পক্ষ মানে দুইজন দুইজন বা বেশিও থাকতে পারে, অনেকগুলি পার্টি থাকতে পারে, তো সবাই কন্ট্রিবিউট করতে পারে। কন্ট্যাক্টটা কোন ধরনের তার উপর ডিপেন্ড করে। যে কন্ট্যাক্টটা যদি এরকম হয় যে এক পার্টি টাকা দিবে আর এক পার্টি বিজনেস করবে, এটা এক ধরনের কন্ট্যাক্ট। আবার কন্ট্যাক্ট যদি এরকম হয় সবাই টাকা দিবে এবং সবাই বিজনেস করবে, এটা আরেক ধরনের কন্ট্যাক্ট। তো এখন তুমি যদি টাকা দাও আর তুমি যদি বিজনেসও করো, তাহলে তোমার প্রফিট শেয়ারিং এক ধরনের হবে। আর একজন টাকা দিল বিজনেস করলো না, শুধু প্রফিট নিবে, তখন আবার ওই রেটের প্রফিট শেয়ারিংটা আবার অন্যরকমই হবে। এই আর কি বিষয়। তো যারা বিজনেসে পার্টিসিপেট করতে পারে না তারাই মুদারাবা কন্ট্যাক্টে যায়, আর যারা নিজেরা বিজনেসে পার্টিসিপেট করতে পারে ওরা তো টাকাও দিবে, বিজনেসও করবে, মুশারাকা কন্ট্যাক্টে যাবে। জি স্যার, সবার কাছে টাকা থাকতে পারে কিন্তু সবাই তো সেটা অ্যাপ্লাই করতে পারে না। হুম। তো এক্ষেত্রে ওইটা হলো বিষয়। এখন এই মুদারাবা মডেলটা এই তাকাফুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। মুদারাবা মডেলে অ্যাপ্লাই করা হচ্ছে কিভাবে, যে এখানে যারা কন্ট্রিবিউটর মানে ক্লায়েন্ট, তারা তো প্রিমিয়ামের টাকা দিয়ে আর কিছু জানে না। আর কিছু জানে? No, প্রিমিয়ামের টাকা দিয়ে দিচ্ছে মানে কি? মানে টাকা দিলে এখন বিজনেস করার যা করার কি করবে? কোম্পানি করবে। তাহলে এখানে এটা একটা মুদারাবা মডেলের মধ্যে, ওই সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে যে কন্ট্রিবিউটররা মানে ক্লায়েন্টরা টাকা দিবে এবং সেই টাকা দিয়ে বিজনেস করবে কে? কোম্পানি। তাহলে ক্লায়েন্টদের সাথে কোম্পানির হলো কি কন্ট্যাক্ট? মুদারাবা কন্ট্যাক্ট। তো তুমি যে ওই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলো না, ওই যে ইসলামিক ব্যাংকে, ওইটাও কিন্তু বলে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। কেন বলে? কারণ তুমি টাকা জমা রাখো, সেই টাকা দিয়ে সে বিজনেস করে, মানে ব্যাংক বিজনেস করে। তাহলে তোমার সাথে তার রিলেশন কি? মুদ্রা। মুদারাবা রিলেশন। তো এই কারণে এটা হলো মুদারাবা মডেল। তো ইসলামিক ফাইন্যান্স একটা কোর্স আছে, ওইখানে এগুলি ডিটেইলস তোমরা আরো পড়বে, আরো জানবে। তো আমরা জাস্ট আইডিয়াটা দিলাম এখানে যে মুদারাবা মডেলে কি হয়। তো এই মুদারাবা মডেলের মাধ্যমে যেহেতু তাকাফুলটা ফলো করে, তো স্যার আমরা হ্যাঁ স্যার মুদারাবা যে স্যার ব্যাংকের সাথে করছে স্যার, এখানে স্যার মুদারাবা যে করছে স্যার সে কিভাবে প্রফিটটা পাচ্ছে? ব্যাংকের সাথে জি স্যার, ব্যাংকের সাথে যখন স্যার করতেছে মুদারাবা, যে স্যার তার টাকা দিয়ে স্যার সে তুমি বিজনেস করতেছে। তুমি টাকা দিচ্ছ কত? তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলাম মনে করো 1 লাখ টাকা। এখন এরকম তো অনেকেই টাকা রেখেছে। তো ব্যাংক তো সবার টাকা দিয়ে বিজনেস করে, ইনভেস্ট করে, প্রফিট করে ওখান থেকে একটা পার্সেন্টেজ তোমাকে দিচ্ছে। তো এটা তো আগে বলা যায় না, কত প্রফিট করার পরেই তো লাভ হয়। এই জন্য আগে থেকে একটা এস্টিমেট করে যে আমরা হয়তো 4-5% আপনাকে দিতে যদি পারি। স্যার লস করে, ব্যাংক যদি স্যার লস করে লস করলে আবার লস দেয়, কিন্তু নর্মালি লস তো করে না, কারণ ওই রকমের জায়গাতে ইনভেস্ট করে যে লস যাতে না হয়। লস তাহলে করলে স্যার এটা নরমাল ব্যাংকিং এর মতো না স্যার, যে আমি টাকা চাচ্ছি এই মুহূর্তে দেওয়া লাগবে, এমন না। টাকা চাচ্ছ বলতে মানে স্যার ব্যাংক যেরকম স্যার যে কোনো মুহূর্তে যদি আমি টাকা চাই ব্যাংক দিতে বাধ্য না। টাকা তুললো সেটা। জি স্যার, আমি যখন টাকা আমি টাকা রাখছি, বাট আমি এই হ্যাঁ। মুহূর্তে টাকা চাচ্ছি, তখন ব্যাংক তো দিতে বাধ্য, হুম, দিবে। দিবি। কিন্তু স্যার এখানে মুদারাবার ক্ষেত্রে স্যার জিনিসটা এমন না, কারণ আমি যদি বিজনেসে ঢুকছে, এখন তো স্যার আমি ধাপ করে টাকা চাইলে তো সে তো আমার ক্যাপিটাল দিয়ে দিতে পারে না। সেটা ব্যাংকে কি শুধু সেটা তোর সেটা একার তো টাকা আছে নাকি? এখন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে না, সেটা তো তোমার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তুমি যখন তখন টাকা তুলতে পারো। কারণ আমি স্যার এটাই বলতে চাচ্ছি, এই যে মুদারাবার জিনিসটা স্যার থেকে আলাদা। সেভিংস অ্যাকাউন্ট তো ব্যাংক চিন্তা করবে, সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছে হাজার হাজার মানুষ, এর মধ্যে থেকে তুমি একজন টাকা তুললে তো আর তার সমস্যা নেই, কারণ আরো তো কত লোক, সবাই তো আর একদিনে সব টাকা তুলে নেয় না। তো ওটা তুমি তোমার টাকা তুলতে পারো, সমস্যা নেই। না নরমালটা তো স্যার বুঝতে পারছি, আমি মুদারাবার কথা বলতে স্যার, যে এই তো মুদারাবা মুদারাবারটাই তো, মুদারাবার ক্ষেত্রেই যে এখানে
সবার টাকা সেভিংস অ্যাকাউন্টে মনে করো টোটাল, ফর এক্সাম্পল ধরলাম যে 10 কোটি টাকা জমা হয়েছে, এখানে 10,000 লোক আছে, তারা টাকা জমা দিয়েছে 10 কোটি টাকা। তো ব্যাংক কি করবে? 10 কোটি টাকা দিয়ে বিজনেস করবে, এটাই তো তোমার সাথে আর ব্যাংকের সাথে কন্ট্যাক্ট। এখন ব্যাংক কি করবে? 10 কোটি টাকার পুরো টাকাই সে ইনভেস্ট করে না, কিছু টাকা হাতে রেখে হয়তো 8 কোটি টাকা দিয়ে সে ইনভেস্ট করলো, বিজনেস করলো। কারণ বাই দিস টাইম তুমি, তোমার মতো এরকমের আরো 100 কাস্টমার, এরা 10,000 20,000 করে টাকা তুললে তার তো আর সমস্যা হয় না। ওইখানে তো সে পুরো টাকা ইনভেস্ট করে না, 8 কোটি টাকা করেছে, ওইভাবে ম্যানেজ করে। বুঝছো? না স্যার, আমার প্রশ্ন স্যার এটা ছিল স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, আগে দিচ্ছি স্যার, একটু পরে বলতেছি। আচ্ছা, তো এখানে এই ফিগার 8.3 দেখো, an example of the মুদারাবা মডেল of তাকাফুল। মুদারাবা মডেলটা এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। একদিকে হলো পার্টিসিপেন্টস, যে পার্টিসিপেন্টস বলতে ক্লায়েন্টের যে ছবি দেওয়া আছে দেখো, আর রাইট হ্যান্ড সাইডে হলো তাকাফুল অপারেটর, মানে যাকে আমরা কোম্পানি বলছি। তো পার্টিসিপেন্টস যারা, তারা কি করবে? পার্টিসিপেন্টস ইনভেস্টমেন্ট ফান্ড, তারা তো কন্ট্রিবিউট করবে। পার্টিসিপেন্ট রিস্ক ফান্ড, তো এই রিস্ক ফান্ড থেকে কি করা হয়? ক্লেম, রিতাকাফুল, রিজার্ভ, এগুলি এখান থেকে ফর্ম হয়। আর তাকাফুল অপারেটর বলতে কোম্পানি, এটা হলো শেয়ার হোল্ডার্স ফান্ড। এই ফান্ডটা কোত্থেকে আসবে? এই ফান্ড আসবে ওই যে প্রথমে যখন এই পার্টিসিপেন্টসরা টাকা জমা দিবে, তখন 40% আলাদা করে রাখা হলো, সেখান থেকে আসলো শেয়ার হোল্ডার্স ফান্ডস। এবং সেই শেয়ার হোল্ডারদের ফান্ড দিয়ে কি করা হবে? কোম্পানি ডিভিডেন্ড দিবে, প্রফিট দিবে, বিভিন্ন খরচ কোম্পানির সেগুলি মেনটেন করবে। এবং প্রফিট কাদেরকে দিবে? যারা কোম্পানির ওনার, শেয়ার হোল্ডার। তো পার্টিসিপেন্টসরাও শেয়ার হোল্ডার হতে পারে, তো এই জন্য এই প্রফিট তাদের কাছেও যাচ্ছে। এটা হলো মুদারাবা মডেলটা এখানে দেখানো হলো, দেখতে পাচ্ছ? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। জি স্যার। পার্টিসিপেন্টস এখানে কয়েকটি বিষয় দেখো, পার্টিসিপেন্টস ইনভেস্টমেন্ট ফান্ড, এগুলির ভিতরে ডিটেলস আছে, স্যার আমি তারপরে প্রশ্নটাকে স্যার আমি করি স্যার। সাইড নোটেও আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলো এখন। কি প্রশ্ন বলো? জি স্যার, বলতেছে যে এই যে মুজারাবা স্যার ওয়ার্ডটা, স্যার এই ওয়ার্ডটা কি স্যার তাকাপুরের মধ্যে বেশি স্যার জনপ্রিয় স্যার, প্রতিষ্ঠিত নাকি স্যার ব্যাংকিং ব্যবস্থার মধ্যে? এটা হলো মূল বিষয়টা, তাহলে তো অনেক ডিটেইল কথাবার্তা আছে এখানে। এটা একটি ইসলামিক কনসেপ্ট। ইসলামে তো আসলে ব্যাংক ব্যবস্থা, ইন্স্যুরেন্স ব্যবস্থা এগুলি কিছু নাই, এটা হলো মূল কথা। স্যার ঠিক ব্যাংকিং আছে? আছে স্যার, ব্যাংকিং ক্ষেত্রে স্যার আমাদের সুদ দিবে স্যার, ব্যাংকিং দেখুন স্যার সুদ দেওয়া হবে স্যার। তো অনেকে স্যার এই ব্যবস্থার কারণে স্যার ব্যাংকে টাকা রাখতে চায় না। স্যার মুদ্রাবাদী সাথে স্যার বিজনেস ক্যাটাগরি স্যার, যে আমি একদম বিজনেস টাকা দিচ্ছি, আমার হ্যাঁ, লাভ এটা এটা বলছি তোমাকে, শুনে। আজান শেষ হয়েছে, শুনতে পাচ্ছ? জি স্যার। আমি তো আমার কাছে মনে হয় স্যার অন্য কোনো জায়গা হচ্ছে স্যার। ওকে, তো যেটি বললাম মুদারাবা, এটি হলো এক ধরনের বিজনেস ফরমেশন। তোমরা বিজনেসে করেছো না? এটা তো এই কথা বলতে গেলে তো 5-10 মিনিট সময় লাগবে। সময় আছে আমাদের? আচ্ছা, 10-15 মিনিট আছে। স্যার শরীর সম্পর্কে জানলেই এই জিনিসটা বোঝা যায় স্যার। হ্যাঁ, সেটা আর কি। 1 নম্বর কথা হলো যে বিজনেসের ফরমেশন তোমরা বইয়ে পড়েছো কি? 3 ধরনের ফরমেশন আছে। কি কি? সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ এন্ড কর্পোরেশন। পড়ো না এগুলি বইয়ে? জি স্যার। আচ্ছা, এই 3 ধরনের ফরমেশন।
এই তিন ধরনের ফরমেশন, এটা কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের ফরমেশন। এটা আগে মাথায় রাখতে হবে। আমি বইয়ে তোমরা যা পড়ো এগুলি কিন্তু সবই ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ধরন। এখন এই পুঁজিবাদী ব্যবস্থার যে বিজনেসের ফরমেশন আর ইসলামিক ইকোনমিক সিস্টেমের বিজনেসের ফরমেশন এক না। এখন প্রশ্ন হলো, তাহলে ইসলামিক সিস্টেমে বিজনেস কিভাবে হয়? বিজনেস হয় এখানে যেমনি এক মালিকানা, এটা হতে পারে, পার্টনারশিপ এটা হতে পারে, কিন্তু কর্পোরেশন এটা ইসলামের মধ্যে নাই। কর্পোরেশনটা চলে হলে একটা ল তৈরি করা হয়েছে, কোম্পানি অ্যাক্ট 1994। তো এই অ্যাক্টের আন্ডারে এগুলি চলে। কথা বুঝছো? মানে মানুষ একটি আইন তৈরি করেছে, ওই আইন তৈরি করার মাধ্যমে এই কোম্পানিগুলি চলে। আর ইসলামে তো আর মানুষ আইন তৈরি করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলি দিয়েছেন সেই অনুযায়ী চলবে। তো এখন ইসলামী ইকোনমিক সিস্টেম যদি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়, কোনো রাষ্ট্রে যদি ইসলামী ইকোনমিক্স ফলো করে, তাহলে তো আর সেখানে কর্পোরেশন এগুলি থাকবে না, কারণ ওগুলি তো মানুষের আইনে চলে। তাহলে এইগুলি বিজনেসগুলি চলবে কিভাবে? এই জন্য ইসলামের কিছু ফরমেশন রয়েছে। সেই ফরমেশনের মধ্যে অনেক টার্ম আছে। একটা হলো আল ইনান, আল আবদান, তারপরে এই যে মুদারাবা, এইরকমের অনেকগুলি সিস্টেম আছে, ফরমেশন আছে, বিজনেসগুলি কিভাবে হবে। এর মধ্যে একটা ফরমেশন যেটি এই যে সবার পরিচিত, এই যে মুদারাবা ফরমেশন। তো এখানে আমরা কি বললাম, যে এক পার্টি টাকা দিল আর এক পার্টি সাথে, মানে এটা একটা পার্টনারশিপ কন্ট্রাক্ট হলো। তো এখন এই যে কনসেপ্টটা মুদারাবা কনসেপ্ট, এই কনসেপ্টটা কি করলো, এটা ব্যাংক হায়ার করলো। ব্যাংক হায়ার করে নাম দিল ইসলামিক ব্যাংকিং। এটা আবার ইন্স্যুরেন্স কোম্পানি হায়ার করলো, হায়ার করে নাম দিল তাকাফুল। কথা বুঝছো? কিন্তু মূল কথা হলো, দেয়ার ইজ নো ব্যাংকিং, দেয়ার ইজ নো ইন্স্যুরেন্স ইন ইসলাম। এগুলি ইসলামের মধ্যে ছিল না। এই তো ইতিহাসে আমরা গত ক্লাসেই তো বললাম যে এই তাকাফুল কবে থেকে শুরু হলো, 1979, তাই না? তাহলে তার আগে কিভাবে ছিল? তার আগে তো আর ছিল না এটা। তাহলে এটা ওই ইন্স্যুরেন্স কোম্পানি এটা হায়ার করেছে। আবার যদি তুমি ব্যাংকিং এর কথা ধরো, এই ব্যাংকিং এর কথা এগুলি কবে থেকে এসছে? ইসলামিক ব্যাংকিং এগুলি আসছে 1940, কত, 1929 এরকমের, মানে 1930-35 ওই সময় থেকে এসছে। তো এখন এই যে 30-35-এর আগে তো আর ছিল না, তাইলে তার আগে ওয়ার্ল্ড চলছে না? তো 1930 সালের আগেও তো ওয়ার্ল্ড ছিল, তখন সুপার পাওয়ার ছিল, পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা ছিল, সবই ছিল। আর মুসলমানদের যে ইতিহাস আমরা বলি 1400 বছরের ইতিহাস, সেটা তো বিশাল খিলাফতের ইতিহাস, খলিফাদের শাসন ছিল, এখানে বিশাল ইকোনমিক ব্যবস্থা ছিল। এইখানে কোনো ব্যাংকিং ইন্স্যুরেন্স এগুলি কিছুই ছিল না। তাহলে যেখানে ব্যাংকিং ছিল না, ইন্স্যুরেন্স ছিল না, আর এরকমের একটি রাষ্ট্র ব্যবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহুর সময় অর্ধেক পৃথিবী শাসন করেছে, মানে দে আর দ্য সুপার পাওয়ার। এখন আমেরিকা যেমনি সুপার পাওয়ার, এরকম এর চেয়ে আরো বড় শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা ছিল। তো এরকমের একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই ইকোনমিক সিস্টেম ছিল, বিজনেস ছিল, সবই ছিল, কিন্তু সেখানে ব্যাংক ব্যবস্থা, এই যে কর্পোরেশন, এগুলি ছিল না। তাহলে ওইখানে যেই মডেলগুলি ফলো করা হতো, সেই মডেলগুলি বর্তমানে এই কোম্পানিগুলি হায়ার করে বলতেছে যে আমরা ওই সিস্টেমটা ফলো করে শরিয়া কমপ্লায়েন্ট, মানে শরিয়ার সাথে সাদৃশ, সামঞ্জস্যপূর্ণ, এই কথা তারা বলে ওই পলিসিগুলি এই কোম্পানির মধ্যে নিয়ে এসে তারা দাবি করছে আমরা শরিয়া সম্মত ওইতে বিজনেস করি। কিন্তু প্র্যাকটিক্যালি যে ব্যাংক, এটা ইসলামের মধ্যে ছিল না, ইন্স্যুরেন্স ইসলামের মধ্যে ছিল না। এগুলি ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের টুলস, কিন্তু এটাকে ইসলামাইজ করার জন্য, মানে এর মধ্যে এই সুদকে বাদ দেওয়ার জন্য এটাকে একটা সিস্টেমাইজ করা হয়েছে, এটা হলো মূল কথা। তো সেই ক্ষেত্রে তুমি যেটা বললা, তো এটা এই ব্যাংকগুলি সবচেয়ে বেশি মুদারাবা ফলো করে, যেহেতু তারা এই মানে বিজনেস করে থাকে। আর মূল বিষয়টা তো এটা তো বিজনেসে ফরমেশন, তার মানে সোসাইটির কোম্পানি থাকবে নাকি কি থাকবে, এইখানে টোটাল যত ধরনের বিজনেস হয় এইখানে মুদারাবার প্র্যাকটিসটা হওয়া দরকার। কিন্তু সেই প্র্যাকটিসগুলি তো আর সোসাইটিতে নাই, কারণ সোসাইটি তো আর ইসলামিক ইকোনমিক্স ফলো করে না। এই জন্য ব্যাংক শুধু এটা হায়ার করে, তারা এই
এই কনসেপ্টটাকে প্রচার করে আমরা ইসলামিক ব্যাংকিং আমরা এটা ফলো করি। এবার বুঝছো? জি স্যার। প্রশ্ন করছিলা কি জানো? দিদার তো স্যার আমার আরেকটা আছে স্যার, এটার বলো ভিতরে স্যার সময় কি স্যার এখন হবে স্যার? বলো বলো। স্যার বলতেছিলাম স্যার, এখন যে স্যার মুদারাবা স্যার যে আমি করব, হুম মনে করেন স্যার আপনি মুদারা করতে চাচ্ছেন আর আমি ব্যাংক। হুম এখন আমি আপনাকে স্যার নিশ্চয়ই স্যার মুদারা করতে গেলে আপনি আমার সাথে একটা ডিট করতে হবে না, কারণ আমি তো আপনার টাকা দিয়ে বিজনেস করতেছি। জি এখন আপনার টাকা দিয়ে আমি বিজনেস করতেছি, আপনি যদি ধাপ করে বলেন আপনার টাকা নিয়ে যাবেন, হুম তখন আমার বিজনেসটা ফল করবে না। যত হুম ক্লায়েন্টে থাকুক, আপনার একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমাকে দিয়েছেন। হুম এখন ব্যাংকিং এর ক্ষেত্রে স্যার বিষয়টা থাকে স্যার সুদের উপর। এখন যারা সুদ নিতে চায় না তারাই তো মুদারাবা চাবে। হুম যখন আপনি মুদারাবা আমার সাথে করতে যাচ্ছেন যে আমার টাকা আমার দিতে যাচ্ছেন, আমি নিব, নিশ্চয়ই আপনি এমন কোন সময়ের মধ্যে আপনি যেতে পারবেন না, এরকম একটা ডিট থাকা দরকার। আছে কি স্যার এরকম ডিট? ডিড তো মানে তুমি ব্যাংকের সাথে একটা মনে করো অ্যাকাউন্ট ওপেন করলে, এই অ্যাকাউন্ট ওপেন করা মানেই হলো একটা ডিড, কারণ ওখানে তোমার সিগনেচার করতে হয়, ওখানে টার্মস কন্ডিশন অনেক কিছু থাকে, এটাই একটা ডিড। আলাদা তো আর যে আমি আপনার সাথে একটা ডিড করব কাগজপত্র রেডি করেন এরকম নাই, ওদের ওই কাগজগুলোই এক একটা ডিড। তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করো, ওখানে তোমার সাইন করতে হয় যে আমি যাবতীয় টার্মস কন্ডিশন মেনে নিলাম, এগুলি লেখা থাকে। আই ডিক্লেয়ার দ্যাট আই উইল অ্যাবয়েড বাই অল দ্য রুলস, এই কথাগুলি লেখা থাকে, ওখানে তোমাকে সাইন করতে হয়। এবং সেই রুলস গুলি কি কি আছে ওগুলি ওদের কাছে সব লেখা আছে। এখন ওইখানে সাইন করা মানে অ্যাকাউন্ট ওপেন করা মানেই তুমি মুদারাবা কন্ট্রাক্টে সাইন করলা, এইভাবে হয়ে থাকে আর কি। তো এখন আলাদা আলাদা তবে এক স্যার এক, হ্যাঁ প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে স্যার এখানে? মানে স্যার ও তো সুদ নিচ্ছে না, উনি তো স্যার কোনো টাকা চাবে, উনি তো আর আমাকে সব টাকা সে তোমাদের টাকা নিয়ে তারপরে যে বিজনেস করবে, এই বিজনেস করে তার মনে করো 10% প্রফিট হলো, এই 10% থেকে তোমার সাথে যে কন্ট্যাক্ট সেই অনুযায়ী তোমাকে আবার মনে করো 6% দিল, 6% দিলে তার আবার 4% থাকলো। ওইটা যেহেতু সে ইনভেস্ট করেছে, এই কাজগুলি করেছে, ওখান থেকে তার খরচ এবং প্রফিট ওখান থেকে হয়। আর তোমাকে একটা পার্সেন্টেজ তোমাকে দিল কন্ট্যাক্ট অনুযায়ী। সেই কন্ট্যাক্টটা কি যখন শুরু করেছো, কন্ট্যাক্টটা যখন করেছো তখন তো আর তোমাকে স্পেসিফিক বলতে পারে না যে আপনাকে কত দিব, কারণ প্রফিট হওয়ার আগে বলবে কিভাবে। এই জন্য একটা এস্টিমেট করে যে আপনি 4-5% আপনাকে দেওয়া হবে। তারপরে যখন বছর শেষ হয় তখন এই 4-5%-এর একটু কম বেশি হতে পারে, সেটা অ্যাডজাস্ট করা হয়। তাহলে স্যার বাংলাদেশে কি স্যার এই যে মুদারাবা ব্যবস্থার এই লটা কি স্যার প্রতিষ্ঠিত? ইসলামিক ব্যাংকিং এরা প্র্যাকটিস করে, আর তোমার ইয়েটা ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল এরা প্র্যাকটিস করে। এখন লটা প্রতিষ্ঠিত বলতে এখানে তো আগেই বললাম যে এটা ইসলামিক ইকোনমিক্স এর একটা কনসেপ্ট, এবং সেটা ব্যাংক হায়ার করে, ব্যাংক সেই অনুযায়ী পরিচালিত নিজেদেরকে করে বলে দাবি করে। এখন সেটা করে কিনা না করে, কতটুকু করে, সেটা তো ইনভেস্টিগেশনের বিষয়, যারা এক্সপার্ট তারা আরো বলবে আর কি। কিন্তু আমি বলেছি যে তারা এটা দাবি করে যে উই আর ফলোইং দ্য ইসলামিক রুলস। স্যার এক কথা যে স্যার বলি স্যার, ব্যাংকের মধ্যে স্যার ধাপ করে টাকাটা চাওয়া যেতে পারে স্যার, কিন্তু মুদারাবার ক্ষেত্রে যে স্যার রাখছে টাকাটা, সে নিচে স্যার ধাপ করে টাকাটা চাইতে পারে, সে নিশ্চয়ই স্যার মেইন একটা টাকাটা না পাবে, তুমি সে সেটা মেইন না, টাকাটা তুমি পাবে, কিন্তু যদি সে তো প্রফিট পাবে না। তুমি কোন ধরনের কন্ট্যাক্ট করলে, তুমি যদি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে না, তুমি যদি ব্যাংকে মুদারাবা ডিপিএস করো, মুদারাবা ডিপিএস করলে তো আর তুমি ওই মেয়াদ শেষ হওয়ার আগে তুমি টাকা চাইতে পারবে না। আবার তুমি যদি মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট করো, তাহলে তুমি যখন তখন টাকা তুলতে পারবে। তুমি যদি মুদারাবা ফিক্সড ডিপোজিট করো, তাহলে ওই টার্ম শেষ হওয়ার আগে টাকা তুলতে পারবে না। এখন কোন ধরনের কন্ট্যাক্ট করলে তার উপর ডিপেন্ড করে, জি স্যার। বুঝছো? জি স্যার। ওটা ডিপেন্ড করে। জি স্যার, ইনশাল্লাহ স্যার আমি বুঝতে পারছি সম্পূর্ণটা স্যার। ইনশাল্লাহ যদি স্যার কখনো সময় হয় সামনাসামনি দেখা হয় স্যার, আমি এই বিষয়ে স্যার আমার সাথে কথা বলবো। আচ্ছা এমনি ইনশাল্লাহ। বুঝছি স্যার। ওকে ফাইন। থ্যাংক তো ইউ। আমরা এই এই মডেলটা তাহলে মুদারাবা মডেল এটা জানলাম, যে তাকাফুল কোম্পানিগুলি মুদারাবা মডেলটা ফলো করে থাকে। তাহলে এই এই এতটুকুই আমরা আজকে জানলাম, আর অন্যান্য মডেল আছে সেগুলি আমরা আর যাব না, একটা মডেলই শিখলাম, মুদারাবা মডেল। 3 ধরনের মডেল রয়েছে, মূলত 4 ধরনের। তাহলে আমরা কি কি বললাম?
আমরা পড়লাম ডিফারেন্স, ইয়েস স্যার। টাকা ফুলের সাথে ট্র্যাডিশনালের ডিফারেন্স পড়লাম, তারপরে প্রিন্সিপালস পড়লাম, প্রিন্সিপালস এর পরে আর কি পড়লাম, মুদারাবা। মুদারাবা মডেল। আচ্ছা, যতটুকু পড়লাম এতটুকু ভালো করে শিখবে। আর আজকে তো আর সময় নেই, আরেকটা হলো টাকা ফুলের পলিসিগুলি কি কি, ওগুলি আরেকদিন একটু আলাপ করলে শেষ হয়ে যাবে। স্যার বইয়ের মধ্যে কি টাকা ফুলের এগুলো নাই স্যার? মেন মানে যে বই থেকে পড়ার কথা ছিল। না, ওই বইয়ে থাকবে কেন? ওটা তো আর ইসলামিক ইন্স্যুরেন্স না। ও স্যার, তাহলে এটা স্যার পিডিএফটা যদি দিয়ে দিলে ভালো এটা তো হতো। যতটুকু আমি পড়েছি ততটুকু তোমাদের বললাম, আর যেগুলি পড়েছি ওগুলি তো এখানে ডিফারেন্সটা পড়েছি ওটা তো দেখিয়েছি, ওটা তো ভিডিওতেও আছে, তোমরা চাইলে পরে আবার দেখে নেবে। স্যার এই যে পিডিএফটা একটু স্যার শেয়ার করে দিলে স্যার ভালো হতো না? এটা তো অনেক বড় বইয়ের একটা চ্যাপ্টার, এটা তো অনেক বড় বইয়ের একটা চ্যাপ্টার, এটা তো পিডিএফ থেকে চ্যাপ্টার আলাদা করা যাবে না। তাহলে স্যার ওই যে ফুল বইটা স্যার দিয়ে দিবেন নাকি স্যার? এটা অনেক বড় বই, তোমার যে পেজগুলি আছে ওই পেজগুলি তো আমি এখানে শেয়ার করে দিচ্ছি না, ওইটা তুমি ওই ভিডিওতেও আবার দেখতে পারবে বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো চাইলে। আমি ওই যেটা যেটা পড়েছি ওইটা আবার দেখাই স্যার ডিফারেন্সটা। স্যার আমাদেরকে ওই যে স্যার প্রেজেন্টেশনের টপিকগুলো দিয়ে দেবেন স্যার। টপিক কে কে নেক্সট ক্লাসে কার কার 12 জনের মধ্যে টপিক পাওনি কে কে বলো? স্যার সবাইকে দিয়ে দেন, টপিক পাইনি স্যার। কারণ স্যার ওই যে টপিকটা ম্যানেজ করা এক সপ্তাহ একটু বেশি সময় পেলে সবাই একটু ভালো হয়। সবাইকে দিব বলতে এত তো আর টপিক নাই, 12 জনকে দিব, এগুলি আবার পরের ওদের আবার টপিক থাকবে। স্যার আজকে স্যার আমার স্যার এডিশনাল কলেজ। আচ্ছা, সৌরভ হাত তুলেছে, টপিক পাওনি? না স্যার, টপিক পাইনি স্যার। আচ্ছা, তুমি করবে ডিফারেন্স বিটুইন তাকাফুল অ্যান্ড কনভেনশনাল ইন্স্যুরেন্স। এই যে আমি বের করে রেখেছি, এই স্ক্রিনে আছে এখানে। স্যার স্যার 12 আমাকে জনের দেবেন বাইরে নাকি স্যার? যারা ওদের স্যার। আর কে বলো, যে বলবে তাকেই তো দিচ্ছি টপিক। স্যার আরাফান দিয়ান স্যার। আরাফান, তুমি করো মুদারাবা মডেল। ওকে স্যার। আর কে? স্যার ওয়ালিদ খন্দকার। তবে স্যার আমাকে স্যার ইয়েটা দিলে স্যার ভালো হয়, ওই যে একটা প্রসেস পড়াইছিলেন না স্যার, ফান্ডস এর প্রসেস। কোনটা? স্যার ইন্স্যুরেন্স ফান্ড। ইন্স্যুরেন্স ফান্ড গতকাল? জি স্যার, তাবাররু। ওটা মুদারাবা মডেলের মধ্যে তো ডিসকাশন আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, ওয়ালিদ খন্দকার, তুমি করো তাকাফুল কোর প্রিন্সিপালস। এই যে দেখো, ওকে স্যার। এই যে আমি যেটা বের করলাম তাকাফুল কোর প্রিন্সিপাল, এখানে হলো 1 নাম্বার তাবাররু, 2 নাম্বার তাওয়াউন আর মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স, 3 নাম্বার এই 3টা পয়েন্ট আছে, প্রহিবিশন অফ রিবা এন্ড ঘর। ঠিক আছে। আর কে আছো? ফাইম নিয়ে নে। স্যার আমি স্যার। তুমি কি 12 জনের মধ্যে? না স্যার, কালকে তো No, নাম স্যার। বলেন না স্যার। তাইলে পরে নাও, কারণ টপিক তো 12 জনকে আগে দিব, ওদের এই টপিক গুলোই পরে আবার পরে ওদের থাকবে। ও স্যার, তাহলে স্যার আমাদের টাইম কম হয়ে যাবে না স্যার? একদিনে আবার করতে হবে। টাইম তো বললাম 5-7 মিনিটের বেশি তো আর কেউ পাবে না, একদিনে না তো 2 দিনে। স্যার দিহানের রোল তো স্যার 33, স্যার ও তো 12 জনের মধ্যে না স্যার, ও তো পরে টাইম 12 জনের মধ্যে। মানে স্যার আমি স্যার বলছিলাম যে আমাদের একটু প্রেজেন্টেশনটা একটু ম্যানেজ করতে একটু একটা বানাইতে একটু সময় জি লাগবে না স্যার, স্যার? একটু টাইম লাগবে না? আগামী সপ্তাহে তো একদিন, আগামী সপ্তাহ না? কি বলো টাইম লাগবে? ওটা আমি কালকে নিয়ে আজকে দিতেছি, তোরা আবার 5-7 তুই তো দিন লেজেন্ড, আমরা তো আর লেজেন্ড না। তোমরা এই যে পরের যারা না 12 ভালোই, জন, আমার ইচ্ছা লাগে না। পরের 12 জনের এই টপিক গুলোই থাকবে। সো ওটা তো তোমরা আগে থেকে এই টপিক গুলি সম্পর্কিত প্রেজেন্টেশনে পার্টিসিপেট করলে তো তুমি আগেই শুনবে, জানবে। এর জি স্যার, মধ্যে জি স্যার। এর মধ্যে থেকে তো তুমি যে কোনো একটা দেয়া হবে, তুমি তার উপরে করবে।
এগুলি তো রেডিই থাকবে এক ধরনের, কারণ ওরা তো অলরেডি প্রেজেন্ট করবে এগুলির উপর। জি স্যার। হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে স্যার, পরে আমরা দিব, সমস্যা নেই। তোর আগে দিয়ে নে, তারপরে আমরা দিব। এই আর কি। তো 12 জনের মধ্যে যারা আছো ওরাই শুধু প্রেজেন্ট করবে আগামী সপ্তাহের বুধবারে। টাইম হলো 12টায়। আর স্যার 12 জনের পরে যারা, ওরা বৃহস্পতিবারে। ওরা বৃহস্পতিবারে। ওকে স্যার। যাকে আমার জন্য ভালো হয়েছে। তো ইনশাআল্লাহ, আর যদি বাই দিস টাইম কোনো সমস্যা হয় গ্রুপে নক করো। ওকে। ওকে স্যার। জি স্যার। স্যার সামনের সপ্তাহ 12টায় ক্লাস হবে। হ্যাঁ ইনশাআল্লাহ 12টায়, যেহেতু ওই সন্ধ্যা হয়ে যায় তো ওই টাইমে। জি স্যার স্যার, জি সবসময় স্যার, স্যার এটাই ভালো হয় স্যার। জি এটাই স্যার ভালো হয় স্যার। সামনের সপ্তাহে তো সকালবেলায় টাইম। স্যার ইজাজ, আমি স্যার নিলয়, আর স্যার আরেকটা ভাই যে ছিল ওদেরটা স্যার। তোরাও দিবি সামনের সপ্তাহে, মানে তোরা ওই না 12 ওদের জনের তো আজকে ছিল। ও আচ্ছা, ওদের তো আছে। ওটা ওই যে নুরুল্লাহ তো বাইরে আছে, আমাকে মেসেজ দিল, হ্যাঁ ভাই তো দিতে পারবে এই না। জন্য তো আর নিলাম না। তোমরাও আগামীকাল বলতে আগামী সপ্তাহে ওই বুধবারে দিবে, ঠিক আছে? আমার গলা বন্ধ হয়ে যাবে তো স্যার। দিদারের তো স্যার সমস্যা। স্যার, দিদারের দিদার- সমস্যা স্যার। দিদার শাটডাউন হয়ে যাবে। দিদার কি প্রিপারেশন নিয়ে এসেছিলা? প্রিপারেশন নিয়ে আসলে যে কি করবো স্যার, পার্টিশন তো করতে হবে স্যার, প্রিপারেশন মোটামুটি ছিল। তাহলে তোমার যেহেতু বিশেষ সমস্যা, তোমারটা নিতে পারি আর কি। যারা লিভ করতে চাও লিভ করে যাও। আমরা আমরা স্যার, আমরা দিদার শুধু চাই স্যার। আমরা স্যার একটু থাকি। শুধু দিদারেরটা নিব আমরা, যেহেতু ওর একটি বিশেষ সমস্যা আছে আর কি। জি এই স্যার, জন্য। বিসমিল্লাহ। তো দিদার শুরু করবে, আর কেউ যদি লিভ করতে চাও আমাদের ক্লাস এমনিতে শেষ, লিভ করতে পারো। তো দিদার ওয়েলকাম, স্টার্ট প্লিজ। রেকর্ডটা বন্ধ করে দেন স্যার। রেকর্ড বন্ধ করবো কেন? আরে দে তুই। না স্যার, আমি সিঙ্গেল স্যার, প্লিজ। আচ্ছা তুমি